জমে জমে পাথর হয়, মালাগুলো সরিয়ে নাও, আমার লাগছে। আজ এই মঞ্চে উপস্থিত দেশের ভোটের রাজনীতিতে যার স্ট্রাইক রেট বীরেন্দ্র সেহবাগের মতো, সেই শ্রদ্ধেয় সুনীল বনসাল, রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। মঞ্চে উপস্থিত যিনি একসময় অপ্রাসঙ্গিক বিজেপিকে কার্যত রাস্তায় নামিয়েছিলেন, এবং আমাদের আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গডকরি ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিংয়ে যাকে দেখিয়ে বলেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সভাপতিকে রাহুল সিনহার থেকে শিক্ষা নিতে হবে। উপস্থিত সেই রাহুল সিনহা। মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, বিদায়ী সভাপতি আমি বলতে চাই না, কারণ সভাপতি একটা বহমানতা, যার অস্তিত্ব, যার ব্যক্তিত্ব এখন দলের মধ্যে বর্তমান, ডক্টর সুকান্ত মজুমদার। আমাদের দীর্ঘদিনের পরিবারের সদস্য, বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করা শ্রদ্ধেয় শ্রী প্রতাপ ব্যানার্জি, যিনি আয়োজন এখানে উপস্থিত ভাই অমিতাভ চক্রবর্তী, আর যারা আজকের সুনীল বনসালজির এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এখানে উপস্থিত হয়েছেন, শ্রী রাজকমল পাঠক, শ্রী রাজু ব্যানার্জি, শ্রী রিতেশ তিওয়ারি, আরো যারা আছেন, প্রত্যেকের নাম বলা যাচ্ছে না, আর যারা এখানে আছেন তারা প্রত্যেকেই বিজেপি, যারা আমার আগে থেকে সংগঠনের সঙ্গে আছেন। আমার সামনে সুশান্ত পাল বসে আছেন, কর্নেল সব্যসাচী বাগচি আছেন, কাদের নাম বলবো? প্রত্যেকেই তো বিজেপি আছেন, আর বিজেপি ছিলেন। কোন টিচার, শিক্ষকের কোনোদিন কোনো রিটায়ারমেন্ট হয় না, কোন ডাক্তারের কোনোদিন রিটায়ারমেন্ট হয় না, কোন উকিলের কোনো সময় রিটায়ারমেন্ট হয় না, যত দিন যায় ফিস বাড়ে। সেরকম রাজনৈতিক কর্মীরও কোনো রিটায়ারমেন্ট নেই। আজকে মনুষ্যকুলের এমন এক অসামান্য ব্যক্তিত্বকে সামনে রেখে এখানে আমরা সমবেত হয়েছি, যে তার সম্পর্কে কিছু বলার মতো জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা উচ্চতা কোনোটাই আমার নেই। কিন্তু আমরা অটলজিকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, তাকে প্রণাম করেছি, তার কথা শুনেছি। তার বক্তব্যের খণ্ডিত খণ্ডিত কিছু অংশ এখনো আমাদের অন্তরের অন্তঃস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে বেঁচে আছে। যারা আপনারা এখানে বসেছেন, অনেকেই আছেন এখানে আমি দেখছি, যারা এখনো রাজনীতিতে সক্রিয়, যারা হয়তো দলের কয়েকজন আছেন এরকম মন্ডল স্তরে, জেলা স্তরে, তারা দলের পদাধিকারী, এসআইআর এর জন্য কাজ করছেন, মেম্বারশিপে কাজ করেছেন দায়িত্ব নিয়ে, কিন্তু আজকের বৈঠকে তারা উপস্থিত হয়েছেন যে কোনো আবেগের কারণে। আমাদের দল 3 বছর অন্তরে সভাপতি পরিবর্তন করে, কমিটি পরিবর্তন করে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে এটা বলার অপেক্ষা রাখে না যে যখন নতুন কমিটি হয়, আগের কমিটির কিছু মানুষ সেখান থেকে বাদ যান, কিন্তু দল থেকে বাদ পড়ে। সংবাদ মাধ্যম একটা ন্যারেটিভ তৈরি করছে, এবং সেটা যত দিন যাবে আরো বাড়বে, যে নতুন পুরনোর দ্বন্দ্ব। নতুন পুরনোর যদি দ্বন্দ্ব হতো, তাহলে উপরে যারা বসে আছেন আর সামনে যারা বসে আছেন, বা যারা বক্তব্য শুনছেন, বা এখনো হলে যারা ঢুকতে পারেননি, বাইরে যত আমাদের বিজেপির পুরনো কার্যকর্তা আছেন, যারা কেউ সারা রাত ট্রেন জার্নি করে এসেছেন তারা বাইরে আছেন, কেউ 6 ঘন্টার ট্রেন জার্নি
বাসে এসেছেন, তারা আছেন 8 ঘন্টায় বাসে আছেন। একটা অসম্ভবের মধ্যে আপনারা সম্ভাবনার স্বপ্ন দেখেছিলেন। রঞ্জিত ভৌমিক মঞ্চে এলেন, অতিবাম রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি 80 সাল থেকে দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন। এই যে আজ সকালে নরেশ কোঙ্গারের সঙ্গে দেখা হল, নরেশদা অতিবাম রাজনীতি করতেন, অত্যন্ত ভালো বক্তা, এবং তার পলিটিক্যাল বিশ্লেষণ নিঃসন্দেহে তিনি যেগুলো বলেন সেটাই হয়। নরেশদাও আজকে এসেছেন। কিন্তু যখন আপনারা দলে এসেছিলেন তখন জানতেন তো পরাজয় নিশ্চিত, জমানত বাজেয়াপ্ত হবেই। তাও কিন্তু আমরা দিনের পর দিন কাজ করেছি একটা জিনিস জেনে, যে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে এসেছি, চলে যেতে আসিনি। শ্যামাপ্রসাদ মুখার্জি, যাকে দলের সদস্য করেছিলেন হরিপদ ভারতী, আচার্য দেবপ্রসাদ ঘোষ, শ্যামাপ্রসাদ মুখার্জির আকস্মিক মৃত্যুর পর যিনি সর্বভারতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন, অটল বিহারী বাজপেয়ী তাদের সম্পর্কে কি কথা বলতেন? অটল বিহারী বাজপেয়ী আমাদের সামনে বসে বলছেন, আমি ছিলাম, রাহুলদা ছিলাম, তার শ্রদ্ধা কিরকম ছিল পশ্চিমবঙ্গের আমাদের সভাপতির প্রতি। অটলজি বলছেন যে हम भाषण देते देते थोड़ा पॉज देते हैं, इसलिए देते हैं जो मेरा शब्द की स्तर न गिर जाए, लेकिन हरिपद बाबू वो एक ही स्पीड, एक ही भाषण और तद्भव तत्सम शब्द का इतना प्रयोग जो कोई भी हिंदी भाषी उसका भाषण समझ लेंगे। इस ध्रुवीकरण की राजनीति इतना जहरीला और खतरनाक होता है जो बड़े बड़े हस्तियों को भी दरकिनार करके रख देता है। इस देश की दुर्भाग्य है जो हरिपद बाबू को भारत की संसद कभी सुन नहीं पाए। तार সম্পর্কে অটল বিহারী বাজপেয়ীর এই ছিল বক্তব্য। আমরা প্রথম ব্রিগেড করেছি, ব্রিগেডের ওপরে আমি ভলান্টিয়ার হিসেবে দাঁড়িয়ে আছি, রাহুল দা আমাদের সভাপতি ছিলেন, আমরা সবাই ভলান্টিয়ার। মঞ্চের ওপরে একটা জায়গা দেখা যাচ্ছে খালি, আমাদের প্রথম ব্রিগেড, বিজেপি সাহস করে ব্রিগেড করেছে, মানুষ শুনে হাসাহাসি করছে, আমাদেরই নিজেদের আত্মবিশ্বাস নেই কি হবে, আমাদেরই ঘুম চলে গেছে। সেই ব্রিগেডের পরে রাহুল দাবাকে বলেছিল, শ্রমিক আমি যত টাকায় ব্রিগেড আমরা করলাম, এটা যদি সিপিএমও জানতে পারে ওরা তদন্ত কমিটি বসিয়ে দেবে, এই টাকায় ব্রিগেড হয়। ওপর থেকে অটলজি বলছেন, जब अभी तक पश्चिम बंगाल की विधानसभा और लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जो मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारे झंडी की हरियाली है। इन्हीं অটল বিহারী বাজপেয়ী, যিনি বাগ্মিতার মধ্যে দিয়ে একটা দলকে প্রাসঙ্গিক করতে পেরেছেন, যিনি তার নিজের জীবদ্দশায় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। 60-এর দশকে পণ্ডিত নেহেরু সমালোচিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। দেশব্যাপী পণ্ডিত নেহেরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ। অটল একজন তরুণ সাংসদ, তার সামনে গিয়ে বলছেন আপনাকে পার্লামেন্ট ডাকুন, আপনাকে পার্লামেন্ট ফেস করতে হবে। শেষ পর্যন্ত সেই তরুণের কথায় পণ্ডিত নেহেরু পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন। চাঁচা ছোলা ভাষায় নিজস্ব শব্দ চয়নে অটলজি আক্রমণ করলেন পণ্ডিত জওহরলাল নেহেরুকে। বক্তৃতা শেষের পরে নেহেরু বলছেন, তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর দল যদি ক্ষমতায় আসে তোমায় প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও আমার জানা নেই, কিন্তু তুমি একজন প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। 1971 পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। শ্রীমতী ইন্দিরা গান্ধী গেলেন হঠাৎ সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে। বিরোধীরা কি করে দেখবে তার এই পদক্ষেপকে, তিনি আশঙ্কায় ছিলেন। অটলজির সঙ্গে 8 ঘন্টা মিটিং এর পর যখন শ্রীমতী গান্ধী বেরিয়ে যাচ্ছেন তখন তিনি বললেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করব ভেবে এসেছিলাম, কিন্তু আমি একজন স্টেটসম্যানের সঙ্গে মিটিং করে গেলাম, তিনি অটল বিহারী। 71-এর যুদ্ধ আমরা জিতলাম। 80,000-এর বেশি সৈন্য আমাদের হাতে বন্দী। সেই যুদ্ধের অন্যতম সৈনিক কর্নেল সব্যসাচী বাগচি এখানে বসে আছেন। সেদিন কিন্তু আমরা পিওকে নিতে পারিনি। আমাদের সিমলা এগ্রিমেন্ট 2রা জুলাই 1972 শ্রীমতী গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পরাজিত হয়ে গেলেন।
জুলফিকার আলী ভুট্টোর সামনে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল, কিন্তু অটলজি লখনৌর একটি মাঠে যখন খবর এলো তখন দুটি শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে তার অবস্থান, हम लोग जीते मैदान में लेकिन हारे दरबार पे। তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিশ্বনাথ প্রতাপ সিং, তাকে জেতবার পর কলকাতায় একটা সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা আয়োজন হয়েছিল আমাদের শহীদ মিনারে। মঞ্চে যারা বসেছিলেন ভারতবর্ষের প্রায় সর্বপ্রান্তের নেতারা, যে ছবি বারবার দেখায়, জ্যোতি বসু সেদিন মঞ্চে ছিলেন, সঞ্জয় সিং ছিলেন, বিশ্বনাথ প্রতাপ সিং ছিলেন, মঞ্চের পিছন দিকে বসেছিলেন অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিমান বসু। কেন জানি না সেদিন জ্যোতি বসু খুব একটা সাবলীল বক্তৃতা দিলেন না। জ্যোতি বসু বাম এবং ধর্মনিরপেক্ষতার কথা বললেন। যে ছবি কংগ্রেসীরা বারবার দেখিয়েছে অতীতে, যে অটলজির সঙ্গে তারা হাত ধরেছেন, অটলজি বক্তৃতা শুরু করলেন। বক্তৃতার প্রথম শব্দই হলো এটা যে मैं अशोक सिंह की आभारी हूं, ये महती सभा में मुझे बुलाने के लिए। थोड़ी दिन पहले वो कांग्रेस से निकल कर आए हैं और मैं हाथ जोड़कर उसे यही विनती करूंगा फिर से कांग्रेस में वापस लौट के ना जाए। सन 75 में जो कांग्रेस छोड़कर आए थे, अगर वो फिर से कांग्रेस पे वापस नहीं गया होता तो इस देश का स्थिति कोई दूसरा ही दिखाई देता। काने हाथ दिलेन अशोक सेन সমস্ত দিক উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে অটল বিহারী বাজপেয়ী কি বক্তৃতা করবেন। খালি একটা লাইনের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন আমাদের রাজনৈতিক অবস্থান, যে भ्रष्टाचार की कभी दक्षिण या वाम नहीं होता, भ्रष्टाचार केंद्र में होता है, मध्य में होता है, जहरीला नागिन की तरह होता है, उसे काट कर फेंक देना चाहिए। কেন্দ্রের সরকার তৈরি হয়েছে বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকার। একদিকে বামপন্থীদের নিঃশর্ত সমর্থন, অন্যদিকে বিজেপির শর্ত সাপেক্ষ সমর্থন। অটলজি বক্তৃতা করছেন। आडवाणी जी कोनोदिन अटल जी परे वक्तृता करते ना, बोलते अटल जी का भाषण हो जाने का बाद हमारा भाषण सुनने के लिए कौन रहेगा, इसलिए सब अध्यक्ष पहले बोलेंगे, उसके बाद अटल जी बोलेंगे। अटल जी प्रथम शुरू करलेन, आमादेर अनेकेरই মনে ছিল না, उन्हीं शुरू करलेन যে अस्त्र लेकर जो अस्त्र के खिलाफ युद्ध करते हैं और बाद में जो विजय श्री का वरदान मिलता है, लोग उसे वीर कहते हैं। और जो अस्त्र शस्त्र का खिलाफ निरस्त्र होकर युद्ध करते हैं और बाद में उसका ललाट पर विजय श्री का टीका लग जाता है, लोग उसे महावीर कहते हैं। आज वो महावीर के जन्म जाएंगे। তিনি তার অবশ্য রাজনীতিটাকে বোঝাচ্ছেন। তিনি বলে पिछले चुनाव में एक आम मंथन हुआ था, वो मंथन से एक माखन निकाला है, माखन अभी छीके पर है और छीके का नीचे एक बिल्ली बैठा हुआ है। वो बिल्ली सोच रहे है ये कब छीका टूटे हम माखन लेकर भाग जाए। अगर बिल्ली का नजर छीके पर है तो हमारा नजर बिल्ली और छीका दोनों पर है, अगर टूट भी गया उसका माखन लेकर जाने नहीं गया। ठीक এমনই একটা অপ্রাসঙ্গিক সময় এখানে যারা বসে আছেন অনেকেই, সেদিন আমরা বম্বে অধিবেশনে গিয়েছিলাম, 11 কিলোমিটার রাস্তা আমরা মিছিল করেছিলাম, আমি স্লোগান দিয়েছিলাম মনে আছে। বম্বের রেস কোর্সে 4.5 লক্ষ মানুষ এর ঐতিহাসিক সম্মেলন। আয়োজক ছিলেন স্বর্গীয় প্রমোদ মহাজন। রাত্রিবেলা বক্তৃতা, আমরা যখন বক্তৃতা শুনছি আমার পাশে আমি আর বিদ্যাসাগর মন্ত্রী এক জায়গায় বসেছিলাম। আমার মনে আছে বক্তৃতা যখন শুরু হলো তখন একটা সারা দেশ জুড়ে চলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লৌহ মানব বলে যাকে তুলে ধরা হয়েছিল তখন আমাদের শ্রদ্ধেয় আদবানীজিকে, উনি হবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ছায়া দেখা যায়, তিনি হবেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু দুজনের মধ্যে কি আত্মিক যোগাযোগ। আদবানীজি বক্তৃতা করছেন, বক্তৃতার শেষে হঠাৎ আদবানীজি বলে দিলেন সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া জানেন পরবর্তী প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী, যে महान परिवर्तन इस देश की दरवाजे पर दस्तक दे रहे हैं। कांग्रेस सत्ता से जा रहे हैं और भाजपा सत्ता में आ रहे हैं और आने वाला काल की प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी बन रहे हैं। মুহূর্তের জন্য আমরা দেখলাম পিন ড্রপ সাইলেন্স, কোনো আওয়াজ নেই। তারপরে উত্তাল হয়ে গেল গোটা মাঠ। সেই পুরনো স্লোগান घास का रोटी खाएंगे, अटल को पीएम बनाएंगे। देश का नेता कैसा हो, अटल बिहारी वाजपेयी जैसा हो। কিন্তু অটলজি যে বক্তৃতা করলেন, তারপরে অটলজির বক্তৃতা ছিল অসাধারণ।
आडवाणी जी ने जो काम किया वो ठीक नहीं किया, वो पार्टी की पद्धति के अनुसार नहीं किया, उन्होंने परंपरा को तोड़कर किया বলে উনি ভাষণ শুরু করলেন। সেদিন যে ভাষণ দিয়েছিল সে ভাষণটা আমি বলি তো আমাদের অফিসের যে কোনো যারা ওই চা জল দেয় তারাও সেটা জানেন, বিজেপির ইতিহাস। কিন্তু যিনি বক্তৃতা করছেন তিনি অটল বিহারী বাজপেয়ী, যার কণ্ঠস্বর তিনি অটল বিহারী বাজপেয়ী, যিনি বাগ্মিতা দিয়ে দলকে প্রাসঙ্গিক করে তুলতে পারেন তিনি অটল বিহারী বাজপেয়ী। হঠাৎ কিছুক্ষণের জন্য লাইট চলে গেল, 8 লক্ষ মানুষের সভা, মানুষের নিঃশ্বাস পড়ছে, শব্দ শোনা যাচ্ছে, অপেক্ষা করছেন। অটলজি গোটা পার্টির ইতিহাস বলতে গিয়ে বললেন, যখন রাজেন্দ্র প্রসাদের সঙ্গে আমাদের পরিচয় করানো হচ্ছে 1952 সালের নির্বাচনের পর, রাজেন্দ্র প্রসাদ বলছেন যে আরে হোয়াট ইজ জনসং আফটার ডিমাইসাল অফ डॉक्टर मुखर्जी, नाउ इट्स ए हेडलेस बॉडी। बोले हमने भी डट कर जवाब दिया, अरे हम लोग सनातनी है, गणेश जी का सर काटा हुआ सर के ऊपर, गणेश जी का काटा हुआ सर के ऊपर हस्ती का सर बिठाकर उसको पूजन करते और जग से उसको पूजन कराते हैं। তিনি অটল বিহারী বাজপেয়ী। পার্লামেন্টে অটলজি বলছেন, যেদিন আদবানিজি গ্রেপ্তার হয়েছে লালু প্রসাদ যাদব তাকে গ্রেপ্তার করেছিল, অটলজি ঢুকে প্রথম কথা যে আমি বাইরে আস্তে আস্তে পড়লাম, পার্লামেন্টে সংস্কৃত কথা লেখা আছে, ऐसे कोई वृद्ध नहीं है जिसका अंदर कोई धर्म ना, ऐसे कोई सभा नहीं है जिसका अंदर कोई वृद्ध नहीं है, और ऐसे कोई वृद्ध नहीं है जिसका अंदर कोई धर्म नहीं है, और ऐसा कोई धर्म नहीं है जिसका अंदर कोई सत्य नहीं है। तो जो कुछ बोलेंगे सच सच बोलेंगे, सच की सिवा कुछ नहीं बोलेंगे। মানে বৃদ্ধ শব্দটা কেন ব্যবহার করলেন? কারণ লিডার অফ দ্য অপোজিশন লালকৃষ্ণ আদবানি তিনি লালু প্রসাদের ওইখানে জেলে মানে গৃহবন্দী করে রেখেছেন। অটলজি বক্তৃতা করছেন, আমরা তো অনেক এই 4টে বিয়ে 5টা বিয়ে সব আক্রমণ করে বলি, কিন্তু অটলজি কি বলছেন? जो लोग शादीशुदा है वो जानते हैं आज के दिन में एक बीवी को पालना कितना मुश्किल काम है, और कुछ लोग तो 4 शादियां कर रहे हैं। हठात पास থেকে একজন আওয়াজ দিয়ে বলছেন, ये सोचकर ही कि অটলজি शादी नहीं किया। অটলজি ঘুরে দাঁড়িয়ে বললেন, जो आग जलाती है ये समझने के लिए आग के अंदर उंगली डालना जरूरी नहीं। गुलाम नबी आजाद एक दाड़िए कथा बोलेছেন, बोले हे ईश्वर ऐसे नबी से हमसे मुक्ति दिलाए, कभी गुलाम बन जाता है कभी आजाद घूमते हैं, गुलाम नबी आजाद। गुलाम नबी आजाद হেসে বসে পড়লেন। সোমনাথ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়ে কিছু বলতে গিয়েছিলেন, বলে बैठ जाइए, क्या लोकतंत्र की बातें करते हैं। जो लोग सोवियत रशिया में अपने लोकतंत्र की लड़ाई लड़ते लड़ते अपने जीवन का हाथ धो बैठा, क्या आप उनको वापस ला सकते हैं? क्या तियाननमेन स्क्वायर में जो लोग को गोलियों से भून दिया गया, क्या उसको आप वापस ला सकते हैं? बैठ जाइए। আমরা অটলজির এই উত্তেজনাও দেখেছি, অটলজির মতো মানুষ। আমরা রিসিভ করতে গেছি, সেরিমোনিয়াল লাউঞ্জ দিয়ে অটলজি আসবেন, সালটা রাউলার মনে থাকতে পারে, আমার মনে পড়ছে না, সেরিমোনিয়াল লাউঞ্জ দিয়ে আসবেন। হঠাৎ আমরা সেরিমোনিয়াল লাউঞ্জে ছিলাম, হঠাৎ জানা গেল, আমরা খবর পেলাম, তখন এত মোবাইলের যুগ নেই, যে অটলজিকে সাধারণ যে একটা বেরোনোর জায়গা সেটা দিয়ে বার করে নিয়ে গেছে। তো সেটা নিয়ে গেছেন, আমরা কি করব, অটলজি চলে গেছেন। হঠাৎ আমরা যখন আস্তে আস্তে এবার গাড়িতে ওঠার ব্যবস্থা করছি, তখন পার্টির কাছে এত গাড়ি ঘোড়াও নেই, মানে একটা গাড়িতে 6 জন চাপতে হয়। হঠাৎ দেখি পুলিশ দৌড়ে আমাদের খুঁজে আসতে গেছে, পুলিশের ব্যস্ততা। কি ব্যাপার? যে অটলজি লেক টাউনের আগে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, বলেছেন हम कलकत्ता में आए और हमको रिसीव करने के लिए कोई कार्यकर्ता नहीं आए, हो ही नहीं सकते। बोले सर उठ जाइए, गाड़ी में रिस्की है, आपका ये समय आपका स्टेटस समझिए, अब रास्ते में। बोले हम रास्ते पे ही खड़ा रहूंगा, अब का हमारा कार्यकर्ता को बुला के लाओ, ये हो ही नहीं सकता। পুলিশ আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে এলো, আমাদের দেখবার পরে অটলজি মালা, বা তখন তো আর এতটা উত্তরীয় নেই, মালা নিয়ে উত্তরে গেছে। আমাদের প্রথম অধিবেশন অটলজি পরিবেশন করেছে। আমার মনে হয় যে যুগল কিশোর জেঠালি আজকে যে বিজেপির নতুন চেহারা দেখছি, আজকে যে বিজেপির এই যে পার্টি অফিস দেখছেন, এখন যে অফিসটা পরিবর্তন হচ্ছে, নতুন অফিসের মানে আমি 6 নম্বর মুরলীধর সেনের কথা বলছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা ঐতিহাসিক বাড়ি, অমৃত সমাজের হল ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাপু রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনগর, এমন কারো নাম বলতে পারবেন না কেশব সেন যে ওই বাড়িতে যাননি। সেই বাড়ির যার যে চেহারা দেখতে পাচ্ছি, সেই বাড়ি বা পার্টির সামান্যতম অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের যিনি মুখ দেখিয়েছিলেন তিনি যুগল কিশোর জেঠালিয়া। তা সেই আমাদের পুরনো কর্মী, তিনি কি পেয়েছেন বলুন তো?
এই যারা আপনারা বসে আছেন, বহু বিজেপি কর্মী আছে। আমাদের মধ্যে একজন বলেছিলেন, আমাদের বীরভূমের কালিদা, যে শ্রমিক এতদিন যে বিজেপি করছো আর হারছো, কি পাচ্ছ বলো? যে নির্মল আনন্দ ছাড়া এ পার্টিতে পাওয়ার কিছু নেই। তো আমি যখন প্রথম জিতেছি, উপনির্বাচনে 10 মিনিট আমি বিশ্বাসই করতে পারিনি আমরা জিতে গেছি। বুদ্ধদেব বাবু, বিশ্বাস করুন, আমি কোনো ভনিতা কোনো বলছি না, 10 মিনিট বিশ্বাসই হচ্ছে না। কারণ আমি আর রাহুলদা দিনের পর দিন পার্টি অফিসে বসে হার দেখতাম। রাহুল একদিন আমায় বলছে, বুদ্ধদেব ভট্টাচার্য একদিন বলে দিল যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের সর্বদলীয় বৈঠকে আমরা ডাকি না। রাহুল আমায় বললো, শ্রমিকের থেকে যেটা থাপ্পড় মাত্র রাস্তায় দাঁড়িয়ে তাও কম অপমান। এবার আমি জিতে বিশ্বাস করতে পারছি না। মানে ইথিওপিয়ার মানুষ না খেতে পেয়ে পেয়ে এমন অবস্থায় চলে গেল যে খাবার দিয়ে যে খাওয়া ভুলে গেছে। আমরা হাঁটতে হাঁটতে ওই জায়গায় ছিলাম, কিন্তু আমরা বিজেপিতে ছিলাম, আপনারাই তারা বসে আছেন। আমাদের বাঁকুড়া জেলার একজন সভাপতি ছিলেন গুণময় চ্যাটার্জি, তপন সিকদার আমাদের প্রাক্তন সভাপতি। তপনদা বহু মজার মজার ঘটনা করতেন। একবার তপনদা অতি উদার হয়ে গেলেন। তপনদা শুরু করলেন 0 আওয়ার। 0 আওয়ার কি? তপনদা বললেন যে আমার বিরুদ্ধে যার যা কিছু বলার আছে, যার পার্টির কথা যা যা বলবে, ঘরের মধ্যে বলবে, বাইরে বলবে না, সুতরাং প্রথমে 0 আওয়ার হবে। 0 আওয়ারই তার বিরুদ্ধে বলা হবে। তা হঠাৎ উঠে দাঁড়ালেন গুণময় চ্যাটার্জি, বলে আমার কিছু বলার আছে। কি বলার আছে? গুণময়দা বলে, একদিকে যেরকম তখন তপন সিকদারের জনপ্রিয়তা মধ্য গগনে, পার্টি আর তপন সিকদার সমার্থক শব্দ, বলে একদিকে যেমন আমাদের সভাপতি তপন সিকদার আমাদের গর্ব, আবার একদিকে তপন সিকদার, কি ভাষাটা বলবো বুঝতে পারছি না, মানে এমনি বলছে পালা বুঝতে পারছি না, মানে পুরো উল্টো একটা ভাষা বার করতে হবে। কেন? বলি যা কিছু অভিযোগ করি কাগজ নেয় আর পকেটের মধ্যে ঢোকায়, রেখে দেয়, ওই যে ঢুকলো আর ওটা বেরোবে না। এখন এই কথা বলার পরে যদি আমাকে কেউ দল থেকে বার করে দেয়, আমি বলবো বেরোবো না। তোমরা কে কি করবে? কি কাকে সাসপেন্ড করবে? আরে রাজনীতি তো একটা বহুমানতা, পার্টি আনন্দের সঙ্গে করতে হবে। আপনিও যে আমিও তাই। আমি তো 10 বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না। আমি নিচে বসতাম, উপরে বসতাম, আমি এবার একটু পিছন দিকে কোণে গিয়ে বসতাম। এখন দেখছি রাজনীতিটা হয়, এটা মানতে হবে আপনাদের। যারা যত বেশি সমালোচনা করবে, যারা ধরুন শুভেন্দু অধিকারীকে যত বেশি গালাগাল দেবেন, জানবে রাত্রিবেলা ওর ফোনটা পাবিও। এটাই হচ্ছে নিয়ম। এভাবেই চলছে। আমরা বহু, আমি দেখ 40 বছর হয়ে গেল, আমি এ ধরনের বেশি হয়ে গেছে। এখন আবার এইটা আমার বন্ধু বলে, এটা বলো না, বয়সটা বেশি লাগবে, এটা বলো না, আমারই বন্ধু, স্কুলের বন্ধু, সে বলে। তো সেরকম আমরা অনেক দিন এরকম কাটিয়ে এসেছি এবং হারবো জেনে কাটিয়েছি। কিন্তু আজ আমরা জিততে এসেছি, কারণ এই লড়াই শেষ লড়াই। আর অটল বিহারী বাজপেয়ী কেন প্রাসঙ্গিক? দেখবেন একটা যুব সন্ধিক্ষণ তৈরি হয়েছে। বন্দে মাতরমের শ্রাদ্ধ 100 বর্ষ, অটল বিহারী বাজপেয়ীর 100 বর্ষ, ডক্টর বি.আর. আম্বেদকর তারও 100 বর্ষ চলছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জায়গায় তফসিলি এবং তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ খুন হচ্ছেন পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের রাজনীতি যে এসসি এসটি ওবিসি নিয়ে উত্তাল থাকে, ভারতবর্ষে সবচেয়ে বেশি তারা খুন হয়েছে এবং সবচেয়ে বেশি খুন হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানেরা। যারা গুজরাটের কথা বলেন, চোখের জলে মুসলমানদের জন্য বুক ভাসিয়ে দেন। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কোনো সাধারণ নির্বাচনের পর একটা ব্লকে 5-7 জন সংখ্যালঘু কর্মী বিজেপির পতাকা হাতে নিয়ে খুন হয়েছে, এই দৃষ্টান্ত নেই। যা হয়েছিল 2014 সালের নির্বাচনের পর ইলামবাজারে। মরছে মুসলমান, মারছে মুসলমান, আর তারপরে এখানে ঢুকে গেছে র্যাডিকালাইজেশন। পশ্চিমবঙ্গ আবার 1946-এর অবস্থায় পৌঁছে গেছে। বন্দে মাতরমকে কংগ্রেস খণ্ডিত করেছিল। 1937 সালে এই রাস্তায় দাঁড়িয়ে মিছিল বেরিয়েছিল, হিন্দু মহাসভা বড় প্ল্যাকার্ড বানিয়েছিল যে ডু নট স্যাক্রিফাইস বন্দে মাতরম অ্যাট দি অল্টার অফ কমিউনাল বিগটরি। ইন্দোরে মিছিল বেরিয়েছে, বেনারসে মিছিল বেরিয়েছে, লখনৌতে মিছিল বেরিয়েছে, গুজরাটে মিছিল বেরিয়েছে।
কিন্তু সেদিন কংগ্রেস নেতারা খণ্ডিত করেছে দেশকে, ভাগ হয়েছে বাংলা। যারা বাঙালির কথা বলেন, বাঙালি তো প্রতারিত। কংগ্রেস রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সুভাষচন্দ্র বসুর 30 বছরের রাজনৈতিক জীবনের মধ্যে টালমাটাল থাকতে পারে, কিন্তু সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস বিতাড়িত না করত, অন্তত সুভাষ বসু দাঁড়িয়ে বলতে পারতেন যে আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন। তাহলে ভারতবর্ষ ভাগ হতো। সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার পক্ষে ছিলেন না। তিনি রামানন্দ চট্টোপাধ্যায়, দি ফাদার অফ মডার্ন জার্নালিজম, তিনি তাকে চিঠি লিখেছিলেন 20 তারিখ রাত্রিবেলা কার্শিয়াং থেকে যে আমি 24 তারিখ পৌঁছচ্ছি, আমি একমাত্র বাঙালি ওয়ার্কিং কমিটিতে, আপনি দয়া করে একটু বোঝান। কবিগুরুর সঙ্গে যোগাযোগ করে গান্ধীজিকে বোঝানোর চেষ্টা করুন। 24 তারিখে নেহরুজি এবং পণ্ডিত গান্ধীজিও কলকাতায় আসছেন, তারা উডবার্ন পার্কে থাকবেন, আমি জানি না কি হবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, খণ্ডিত হয়ে গিয়েছিল বন্দে মাতরম। আর সেই খণ্ডিতের পরবর্তীকালে আমরা দেখতে পেলাম মাইনরিটি হ্যাজ এ রাইট অফ সেলফ ডিটারমিনেশনের উপরে দুটো জাতির ভিত্তি হয়ে গেল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারাও আজকে আমাদের বিরুদ্ধে প্রচার করছেন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য যিনি ছিলেন মুজফফর আহমেদ, সেই মুজফফর আহমেদ নিজের অটোবায়োগ্রাফিতে লিখছেন, বঙ্কিমস নভেল বন্দে মাতরম from beginning to end is full of hatred. It is unacceptable to a Muslim boy who is monotheist by practice like me. এটাই ছিল বন্দে মাতরমের সম্পর্কে তার বক্তব্য। বুদ্ধদেব ভট্টাচার্য 1994 সালে মদনলাল খুরানা যখন ম্যান্ডেটরি করলেন যে সমস্ত দিল্লির স্কুলে বন্দে মাতরম, পূর্ণাঙ্গ বন্দে মাতরম চলবে, কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল যে বন্দে মাতরম সাম্প্রদায়িক। তখন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার ভাবলে আশ্চর্য লাগে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দ মঠ রচনা করেছিলেন। সেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। আজকে দেখুন সব যুগ সন্ধিক্ষণ এক জায়গায় চলে এসেছে। বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিতে যে আন্দোলন তৈরি করেছিলেন এন চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, আর যেই আন্দোলনে সাড়া দিয়েছিলেন মেঘনাথ শাহ, যদুনাথ সরকার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কংগ্রেসের সমস্ত এমএলএ, এমনকি পরিস্থিতির উল্টো দিকে থেকেও পাকিস্তানের দাবিকে সমর্থন করার পরেও সেদিনকার ওই 20 জুন 1947 সালের ওই প্রপোজালে সেদিন জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ ভোট দেন। ও ভেতরে ভোট দিলেন আর বাইরে এসে বললেন বাংলাকে ভাগ করলো কে, শ্যামাপ্রসাদ আবার কে। এটাই হচ্ছে বামপন্থীদের চরিত্র। এভাবেই এরা দীর্ঘদিন রাজনীতি চালিয়ে গেছে। তো এই মিথ্যাচারের জবাব দেবার সময় এসেছে। আমি বারবার কেন বলছি যুগ সন্ধিক্ষণ, কারণ 2026 সালে শ্যামাপ্রসাদের মাটিতে, আজ হচ্ছে দেবপ্রসাদ ঘোষের মাটিতে, হরিপদ ভারতীর মাটিতে অটল বিহারী বাজপেয়ীর সরকার প্রতিষ্ঠা হবে তার জন্ম শতবর্ষে, এবং প্রতিষ্ঠা হবেই। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোনো নোটিশ জিএসটি পাঠাবে না, ইনকাম ট্যাক্স পাঠাবে না, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে। কিন্তু আপনারা যারা এখানে আছেন চুপ করে বসে থাকার সময় নেই, এটা হাততালির সময় নয়। আজকে এই এসআইআর এ আপনাদের অংশগ্রহণ করতে হবে। এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের ওপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে। তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না দেয় তার জন্য সতর্ক থাকতে হবে। স্বামী বাবা থাকে কোথায়? বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 ছেলে মুর্শিদাবাদে, 5 মেয়ে মালদায়। এই পরিস্থিতি হয়ে আছে ভোটার লিস্টে। যখন হিয়ারিং শুরু হবে আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা, আপনার কোন দায়িত্বে আপনি আছেন, কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই। কোন মন্ডল সভাপতি, কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয়। একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ীর
এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা কর্মী আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এই হিয়ারিং এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর। এখন মনে রাখবেন এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে, যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায়, আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের। আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তারা তাদের কাজ করছে, তারা তাদের মতো করে কাজ করে যাবে। আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করার। শুধু বক্তৃতা দিলে হবে না। আমরা দীর্ঘদিন বক্তৃতা করেছি, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেছি, ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলেছি, শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বলেছি। আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই পোরাস বর্ডারের কথা বলেছি, কিন্তু আজ সরকার আমাদের সে দায়িত্ব তুলে দিয়েছে, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। একটা সময় ছিল 50-এর দশকে, সরকার কোনো সিদ্ধান্ত নিত, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ আন্দোলন করত, সরকার নিজের রাষ্ট্রযন্ত্র দিয়ে, নিজের প্রচার মাধ্যম দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করত। আর আধুনিক ভারতবর্ষে সরকার একটা সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়িত হয়, এবং সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বা সেই সিদ্ধান্তের বাস্তবায়িত করার ক্ষেত্রে বাধা বিপত্তি যা আসে, বাস্তবতা কি আছে সেটা বোঝানোর দায়িত্ব নিতে হয় সেই দলকে। সিএ দীর্ঘদিনের দাবি, উদ্বাস্তুরের দাবি। আমরা তো ভাষণ দিচ্ছি 1951 সাল থেকে। 48 স্বাধীনতার পর গান্ধীজি বললেন, যারা ইচ্ছার বিরুদ্ধে ওপারে থেকে গেলেন তাদের এপারে নিয়ে আসতে হবে। তারা যদি কোনোদিন মনে করেন যে তারা বিপন্ন, তাদের ভারতবর্ষে চলে আসতে চায়, তারা আসবে, এবং সরকারের দায়িত্ব তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। কে বলেছেন? মহাত্মা গান্ধী। সেই বক্তব্যকে সমর্থন কে জানিয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। অবলম্বন যিনি করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএ বাস্তবায়িত করে। গান্ধীজি বলেছিলেন যে এমন পরিকল্পনা করবার সময় সমাজের শেষ পংক্তির মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি পরিকল্পনা করো, সেই পরিকল্পনা প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন ওই সুশাসনের নেতা অটল বিহারী বাজপেয়ী, আর যাকে আজকে আরো তার গতিকে বাড়িয়ে দ্বিগুণ গতিতে টেনে নিয়ে যাচ্ছেন আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গ্রামকে শহরের সঙ্গে যোগ করো, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, গতি বাড়াও, শিল্পায়নের জোয়ার নিয়ে আসো, বাজেটের 60% টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াও। ভিক্ষাপাত্র হাতে নাম সামনে নিয়ে দাঁড়াবে না। ভারতবর্ষ ইউনিপোলার নয়, বাইপোলার নয়, মাল্টিপোলার পৃথিবী তৈরি করবে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF কে দূরে সরিয়ে দিয়ে তিনি পোখরান বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছেন, বারণ পরে আবার বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ পিছিয়ে আসার মানুষ। আজকে সেই পার্টির প্রত্যেক কর্মী আমরা। কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন, চলে গেছেন। জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি। আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি। বাঁকুড়ায় নেমেছি 87 সালের ভোট, বলছে শ্রমিক 20 টাকা ভাড়া চাইছে, 43 ডিগ্রি টেম্পারেচার, বলে চল। ওনার কষ্ট, আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, বললো চল। হাঁটতে থাকি, হেঁটে গুণময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম। এই ছিল পরিস্থিতি। কঠিন পরিস্থিতির মধ্যে তপন সিংদের স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট। এখন ভাবলে কাউকে বললে গল্প বলে বিশ্বাস করবে। রাহুলদা তো বিজেপি বিয়ে করার 3 দিন পর থেকে কোথায় চলে গেল, 1 মাস পরে ফিরল। অন্য রাজ্য হলে গন্ডগোল হতো। তো এইভাবে পার্টি চলেছে। তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে। মহাদেব পোশাক সামনে বসে আছে, পার্টির অবস্থা কিরকম? মহাদেব পোশাকের ডায়েরি দেখলে বোঝা যায় মহাদেব পোশাকের মেয়ে হয়েছে, মেয়ের অন্নপ্রাশন। আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে, মেয়ের অন্নপ্রাশন। আমি একটু কম খাই, অল্প খেয়ে পালানোর ধান্দায়। তখন ট্রেনে করে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়েছি, অর্ধেকটা খেয়ে আমি ঠিক আছে বৌদি ঘুরছি। হঠাৎ দেখি বৌদি গম্ভীর, বুঝতে পারলাম না কারণটা। পরের দিন মহাদেব পোশাক এসছেন 2 দিন পরে পার্টি অফিসে। হ্যাঁ যাইছিলেন, জানি তো, খাননি কিছুই, সে খবরও পাইছি। আপনি কোথায় ছিলেন? 700 লোকের নিমন্ত্রণ, কোথায় ছিলেন আপনি? কি করুন, গোসা ভাই ডেট দিয়ে ফেলছিলাম তো।
বাড়ির মেয়ের অন্নপ্রাশন গোসাবায় বক্তৃতা করছে, তার নাম মহাদেব বসাক। এদের নিয়েই তো পার্টি। আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো এত পাগলেরা পার্টি করে। উত্তর 24 পরগনায় আশিসদার বাবা, আশিসদা এসছেন, কত টাকা খরচা করেছেন গাড়ি নিয়ে। তখন গাড়ি কজনের ছিল? ওনার বাবার ছিল। চারিদিকে গোটা উত্তর 24 পরগনা পাগলের মতো ঘুরে বেরিয়েছেন। জানতেন হারবে, কিন্তু তাও ঘুরে বেরিয়েছেন। কারণ একটা মতাদর্শ নির্ভর পার্টি, একটা পার্টি একটা নির্দিষ্ট কারণে ক্ষমতায় আছে। আমাদের এখানে শ্যামল হাতি বসে আছেন, এই শ্যামল হাতি। অনেকে জানেন না, শ্যামল হাতি আমাদের নকশালদের বিরুদ্ধে প্রচার করতে গেছিলেন নরসিংহ দত্ত কলেজে, তুলে রেখে সোলের কায়দায় ধর্মেন্দ্রকে যেভাবে বেঁধে রেখেছিল, তাকে শ্যামল হাতিকে বেঁধে রেখেছিল রেল লাইনের ওপরে। বেঁধে রাখবার পরে গরম শীষে, পায়ের ডান পাটা দেখুন পুরো পোড়া, গরম শীষেটা পুরো পায়ের মধ্যে ঢেলে দিল, কিন্তু তাও বিদ্যার্থী পরিষদের প্রার্থীপদ থেকে তাকে সরিয়ে নিয়ে যেতে পারে।